তো আমরা এখন আছি জলদাপাড়ায় সাফারি করছিলাম এবং বাংলোর সামনে। তো এই যে গন্ডার বাবাজি এসে গেছে দর্শন দিতে। আজকের পর্বে আমি দেখাবো তোমাদেরকে আমাদের জলদাপাড়ায় জিপ সাফারির অভিজ্ঞতা। ঘুরে দেখাবো বিকেল বেলার জলদাপাড়া জঙ্গলকে, আর দেখাবো কি কি অ্যানিমেল স্পটিং আমরা করেছিলাম। তো লেটস স্টার্ট দ্য ভিডিও উইথ আ লাইক। জলদাপাড়াতে মেনলি সকালবেলা সাফারি হয়, বিকালবেলাতেও সাফারি হয়। সকালেও হাতি হয়, বিকালেও হাতি হয়, সকালেও জিপ সাফারি হয়, বিকালেও জিপ সাফারি হয়। তো তোমরা টিকিট অনুযায়ী, সময় অনুযায়ী যেই সময় খুশি সেই সময় নিতে পারো। আর সব সময় যখন এই জলদাপাড়ার চেকপোস্টে যাবে ন্যাশনাল পার্কের, ওখানে তোমার টিকিটের স্লিপটা, অরিজিনাল আধার কার্ড যেটা তুমি গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে দেবে সেটা নিয়ে যাবে, প্লাস জেরক্স নিয়ে যাবে, ওখানে তোমাকে সই করতে হবে। ওইগুলো দেখালেই ওরা তোমাকে দিয়ে দেবে এন্ট্রি। এখন জলদাপাড়ার বিকালে সাফারি করতে বেরোচ্ছি। আর ভারতবর্ষে যতগুলো জঙ্গল রয়েছে সবই জঙ্গল বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, মানে থার্সডে বন্ধ। তো কালকে সব জঙ্গল বন্ধ, জলদাপাড়া, গরুমারা সব বন্ধ। তাই তারপর যথারীতি আমরা টাইমে শালকুমার গেটের সামনে পৌঁছে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের। আর এই সাদা রঙের জিপে করেই আমাদের জঙ্গল সাফারি করানো হবে। কাউন্টারে গিয়ে আপনাদেরকে টিকিট ইস্যু করাতে হবে, সেখান থেকে আপনাদেরকে গাড়ি নাম্বার ঠিক করে দেওয়া হবে। চলে এসেছি জলদাপাড়ায় ন্যাশনাল পার্কে, যেখান থেকে আমরা হাতি করে গেছিলাম সকালবেলা। এখন আমরা জিপ সাফারি করব। পেছনে এই যে জিপগুলো সব রয়েছে। হাতি সাফারির ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন। 4টে থেকে চালু হবে। ওয়েদারও মোটামুটি আছে। সব হচ্ছে ফরেস্ট রেঞ্জারদের থাকার জায়গা। ওইদিকে হাতি থাকে, তাই যেতে দেবে না। জন্তু জানোয়ার সব দেখা যায় এখানে, গন্ডার, বাইসন, হাতি, ডিয়ার, পিকক, লেপার্ড, ফক্স, বোর, অজগর সাপ। হচ্ছে মানে সময় কাটানোর ওয়েটিং রুম। আমাদের গাড়ি এটা। তো এইভাবে আমাদের জলদাপাড়ার জিপ সাফারি আরম্ভ হলো। জঙ্গল সাফারিতে অ্যানিম্যাল স্পটিং পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করছে, আর সেই সময় আমাদের লাক ফেভার করেছিল। এখানে জিপ সাফারির ফেয়ার হচ্ছে 1850 টাকা। যদি আপনি গোটা একটা জিপকে রিজার্ভ করেন, 6 জনের ক্যাপাসিটি থাকবে সেখানে। আর যদি আপনি আলাদা যান তাহলে সেইটা ভাগ হয়ে যাবে। টিকিটের খুব রাশ থাকার জন্য আমরা শেয়ার করে গেছিলাম। ফার্স্ট সাইটিং হলো ময়ূরের। আর ফার্স্টেই দেখা মিলল আমাদের ন্যাশনাল বার্ড পিককের। হ্যাঁ, আপনি জাস্ট একবার দেখো ময়ূরটা কিভাবে জঙ্গলের ঘাস পাতার মধ্যে মিলিয়ে যাচ্ছে। ওই যে দেখো মিলিয়ে গেল ময়ূরটা। ওদের জায়গায় আমরা ঢুকেছি, ওদের তো দোষ নেই, ওদের জায়গায় আমরা ঢুকেছি। যাকে থ্যাংক ইউ ময়ূর ভাই, আবার দেখা হবে। এরকমই রাস্তায় পড়লো প্রচুর ময়ূরের দেখা। আজকের দিনে আমরা সকালে হাতি সাফারি করেছিলাম, সেই সব সংক্রান্ত ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে লিংক দেওয়া রইল, ওখান থেকে আপনি দেখতে পারেন। জিপ সাফারি করতে করতে একটা জিনিস আমার মনে খেয়াল এলো যে জলদাপাড়া ফরেস্টটা পুরোপুরি ডিফারেন্ট। বেশ সুন্দর গাছপালা, ঝোপ জঙ্গল, আর বেশি ডেন্স নয় ফরেস্টটা, যার জন্য অ্যানিম্যাল স্পটিং এখানে খুবই ইজি। আর এখানে জঙ্গলের মাঝে অনেকগুলো স্পট রয়েছে যেখানে আপনি জিপ থেকে নেমে জায়গাটাকে পায়ে হেঁটে অনুভব করতে পারবেন। এই জায়গাটা বেশ ডিফারেন্ট, যেটা অন্যান্য ফরেস্টগুলো থেকে এই ফরেস্টটাকে ইউনিক বানায়। একটা ওয়াচ টাওয়ার আসছে, ওখানে মনে দাঁড়াবে সবাই। এটা মনে সল্ট পিটে এলো। ওইটা বাইসন নাকি সামনে? ওইগুলো হে বাবা, জঙ্গলে মোষ। রাম আছে তো, আমি তো ওই জন্য আসিনি এত বছর। বাইসনের পায়েগুলো হচ্ছে সাদা, ওইগুলোকে সাদা নীল গায়ে আছে। আমরা এসছি এখন একটা সল্ট পিটের সামনে। এগুলো নীল গায়ে তোর বোকা মোষ। এখন জঙ্গলের মাঝখানে সল্ট পিটে এসছি একটা জায়গাতে। সল্ট পিট
সামনের এই মহান ব্যক্তিত্বদের দেখে আপনারা বাইসন ভাববেন না, এরা হচ্ছে জংলি মোষ। এই যে মোষ, অনেক সময় যদি আপনি লাকি হন তাহলে এখানে আপনি জংলি হাতি, গন্ডার, বাইসন সবাইকে দেখতে পাবেন। এইসব জায়গায় বন দপ্তরের লোকেরা নুন ফেলে রাখে আর জংলি পশুরা এখানে নুন খেতে আসে। যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর ওঠা যাক, দেখি ওয়াচ টাওয়ারে উঠে কি দেখা যায়। তো এই যে জলদাপাড়া ফরেস্ট। ওই দূরে একটা নদী মতো রয়েছে। ওই দূরের নদীটা হচ্ছে তোরসা নদী। এর ওপরে আর যাওয়া যাবে না, নেমে যাই নিচে। 2496। চলো বাই বাই, আমরা এগিয়ে যাই। তো আমাদের ফার্স্ট স্পট দেখা কমপ্লিট। এখানে আমরা শুধু জংলি মোষ দেখেছি। এই আরেকটা ময়ূর নজরে পড়লো। এই যে এখানে হচ্ছে ময়ূরটা ঘাসের আড়ালে লুকিয়ে রয়েছে। এবার আমরা ধীরে ধীরে ঘন জঙ্গল পেরিয়ে গ্রাসল্যান্ড এরিয়াতে প্রবেশ করলাম। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে প্রচুর তোরসা নদীর ট্রিবিউটারিজ। আবার একটা ময়ূরের দেখা পড়ল। এই গাড়িগুলো ডান দিকে চলে গেল। মাঝে মাঝে উল্টো দিক থেকে আসা জিপেদের সাথে আমাদের জিপের ড্রাইভার এবং গাইডের কথোপকথন হচ্ছিল যে কোথায় কোন অ্যানিমেলকে স্পট করা হয়েছে। হাতি চান হচ্ছে। আর এই সাফারিতে দেখা মিলল একটি বিরল দৃশ্যের। হাতিকে নদীর জলে চান করানো হচ্ছে। এদেরকে দেখে যেন মনে হচ্ছে এরা নদীর জলে ঘুমিয়েই পড়ে রয়েছে, কিন্তু আদপে এরা জেগে আছে। শীতটাকে আবার তুলে রেখেছে। ঠান্ডা জল গায়ে খাবার মাখিয়ে ঘুরে দিচ্ছে। আর এই যে বাচ্চা হাতি, ঘুমিয়ে পড়েছে। কি আরাম, কি আরাম। বাই বাই। এই যে বাচ্চা হাতি। চলো এবার আমরা এসে গেলাম জলদাপাড়া ফরেস্ট সাফারির দ্বিতীয় স্পট হলং বাংলোর সামনে। হলং বাংলো। অনেক বছর আগে এখানে WBTDCL এর হলং বাংলো ট্যুরিজম প্রপার্টি ছিল জঙ্গলের মাঝে। সেটা কাঠের বিল্ডিং ছিল একটি, কিন্তু আগুন লেগে সেই বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়। ছিল বাংলোটা ওই জায়গাটায়। এখন এখানে সিমেন্টের একটি নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। আমরা এসেছি জলদাপাড়ার সাইট সিন মানে সাফারির দ্বিতীয় স্পট হলং বাংলোতে। তো এখানে হলং বাংলো ছিল, এইখানে হলং বাংলোটা ছিল। এখানে এখন নির্মাণ করা হচ্ছে নতুন করে, যেটা এখন সবাই জানি আমরা পুড়ে গেছিল আগে, এখন নতুন করে বানাচ্ছে। আর এখান থেকে অ্যানিমেলস দেখা যায়। এই যে এইটা হচ্ছে সল্ট পিট, হলং নদী সল্ট পিট। এই যে হলং নদী, এটা যাচ্ছে হলং নদী।
আরে বাহ, অনেক পায়রা উড়ে গেল। যদি তোমরা লাকি হও তাহলে এই হলং নদীর ধারেই এখানে সল্ট পিট আছে, এখানে প্রচুর জন্তু জানোয়ার আসে, হাতি থেকে, ময়ূর থেকে, বাইসন থেকে, অনেক সময় তো সব একসাথেও থাকে। ওই যে একটা ময়ূর রয়েছে এখানে। আর এটা কিন্তু কারেন্ট আছে, কারেন্টের তার দেখে। তো আমরা হলং নদীর ধারে বসে বসে কিছু সময় ব্যয় করতে লাগলাম আর অপেক্ষা করতে থাকলাম জন্তু জানোয়ারদের। কিন্তু তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য এখানে কি চমক অপেক্ষা করে রয়েছে। আমরা বসে আছি, চারিপাশ দেখছি, নদীর জল দেখছি, কিন্তু ওয়েদারটা ভালো ছিল না, বেশ একটা গুমোট গরম ছিল। তোমরা দেখো নদীর জলটা কত পরিষ্কার। ওকে মেরে দিয়েছে এলিফ্যান্ট, রাইনো। এখানে সব ফরেস্ট রেঞ্জারদের নাম লেখা রয়েছে, যারা এলিফ্যান্ট, রাইনো বা অন্য জন্তু জানোয়ারের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। তাদেরকে ট্রিবিউট জানানোর জন্য এখানে তাদের নাম লেখাই রেপ্লিকাটি বানানো হয়েছে। ভাবলাম একবার এই হলং বাংলো তৈরি হয়ে গেলে একবার এখানে এসেই জঙ্গলের মাঝে থাকতে হবে। এমন সব চিন্তা ভাবনা করতে করতেই হঠাৎ পেলাম তার দেখা। গন্ডার এসছে ভাই, গন্ডার এসছে, গন্ডার। রাইনো, রাইনো। আমরা তো নিরাশ হয়ে চলেই যাচ্ছিলাম, তারপর গাইড মশাই বললেন, দাঁড়ান দেখুন ওখানে কে আছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের জন্য ওয়েট করছিল, এসছি। ওই জন্য ওইগুলো সব উড়ে গেল। আয় 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 ভাই আয়। আরে সাবাস, আরে সাবাস। গন্ডার বাবাজি আসছে সামনে। বেসিক্যালি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনেরা নুন ছড়িয়ে রাখে। এটা একটা সল্ট পিট, যেটাকে বলে হলং বাংলো সল্ট পিট। এখানে এসে পশু পাখিরা নুন খায়। দেখতেই পাচ্ছ গন্ডারটা এসে কিরকম নুনের ওই স্তূপটাকে খাচ্ছে। একে অনেকে ইন্ডিয়ান গাউডও বলে। আর ইনিই হচ্ছেন জলদাপাড়ার মেন আকর্ষণ, ওয়ান হর্ন রাইনোসরাস। একটু আগে পুরো ফাঁকা ছিল, এবার কিছুক্ষণ পর সবাই, আমাদের যিনি মানে গাইডরা ছিলেন, তারা সবাই বললেন না চুপ চুপ চুপ, গন্ডার এসছে, গন্ডার এসছে। এই দেখো ভাই হলং নদী সামনে গন্ডার। না, আমাদের জন্যই ওয়েট করছিল পুরো। এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। পুরো মডেলিং করছে গুরু, পুরো মডেলিং করছে গুরু। গুরু পুরো মডেলিং। আয় ভাই আয়, একটু কাছে আয়, কাছে আয়। তাড়াতাড়ি আসো, অত দেরি করলে কি এগুলো পাবে? ও তো অন্য কেউ চলবে, তোমার তো আস্তে আস্তে দেখে গেছে, এবার দেখে আমার দিকে তাকাবে, এবার পালিয়ে যাবে। আমরা এখন আছি জলদাপাড়া, সাফারি করছিলাম এবং বাংলোর সামনে। তো এই যে গন্ডার বাবাজি এসে গেছে দর্শন দিতে। অনেক জল পুরো বডি দেখা হচ্ছে যাচ্ছে। সল্ট পিট। এই গন্ডারকে বনদেবী পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ একদম, বনদেবী আমাদের প্রার্থনা শুনেছে। কারণ এই যে লাইফ টাইম এক্সপেরিয়েন্স। তারপরে আবার সেকেন্ড সেন্সেস হয় আপনার ৭৭ সালে, তারপরে ৮০-তে ১৯৮০-তে সেকেন্ড সেন্সেস হয়। ওই সময় পাওয়া গেছিল অনলি 14। কমে গেছিল। হ্যাঁ, ৪০টা থেকে ৪০। হলং বাংলোর এখানে দারুণ স্পটিং হলো। এটা কোথায় কখন কি দেখা যাবে কোনো কিছু গ্যারান্টি নেই। উই আর লাকি দ্যাট উই স ইট। হ্যালো, বাই বাই।
মা বাবা ওই গাড়িটায় আছে, টাটা বাই বাই হলং। এখান থেকে হাতি সাফারি হয়, এই যে হাতি উঠেছে। বাইসন, তো এরকম জঙ্গলের মাঝে দেখা মিলল বাইসনের। এর আগে হাতি সাফারি করেছিলাম, সেখানে একদল বাইসন দেখেছিলাম, সেই ভিডিও লিংক নিচে বাইসনের ডেসক্রিপশন পাল আছে বক্সে আর ওখানে। ওপরের আই বাটনে দেওয়া রইল। এ বাবা, এই যে হাতি, হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এখন আমরা এসে গেছি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে। এখানে আপনাদের নামতে দেবে না জিপ থেকে, জিপ এখানে রাউন্ড দিয়ে চলে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্টে এরা মানে staff। আর এটাই হচ্ছে জলদাপাড়া সাফারির লাস্ট স্পট। এরপর আমরা চলে যাচ্ছি আবার শালকুমার এই গেটে। যে হাতি, ও বাই দ্য ওয়ে, এই হাতিতেও আগে সাফারি হতো। চলো, হয়ে এই গেল হাতির তাহলে বয়স spot। পার হয়ে গেছে বলে এই হাতিকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। নাও, আর এভাবে জঙ্গলের মাঝে সানসেট হতে থাকলো। এই এলাকাটায় এক পাল বাইসন রয়েছে। দূরে এই যে এই কালো কালো বিন্দুগুলো হচ্ছে সব বাইসনের দল। মোটামুটি আজকের দিনে সবকটা অ্যানিমেলই প্রায় দেখে নিলাম আমরা। এই দাদার সঙ্গে গেছিলাম, আমরা যা আশা করিনি তার থেকে অনেক বেশি পেলাম। এই ইন্দ্রদার সঙ্গে আজকে আমরা গেছিলাম এবং ওনার তত্ত্বাবধানে আমরা যা যা জন্তু জানোয়ার দেখতে পেরেছি তার জবাব নেই। আমরা বলছি দাদা চলে যাই চলুন, কিন্তু উনি আমাদের জোর করে দাঁড় করিয়ে রেখে বারবার বলেছেন আরে অপেক্ষা করুন, ঠিক আপনারা দেখতে পাবেন। এবং সেক্ষেত্রে সত্যিই আমরা খুব ভালোভাবে অনেক জন্তু জানোয়ার দেখতে পেয়েছি, বিশেষ করে গন্ডার অনেকটা সময় নিয়ে ভালোভাবে দেখেছি। তাই এই দাদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। ওয়েলকাম আপনাদেরকেও জলদাপাড়া ন্যাশনাল পার্কে এসে জিপ সাফারি করার জন্য। আর আপনাদের এই গেটটার নাম হচ্ছে শালকুমার গেট, পাশে কাউন্টার। আর এখান থেকে তো আপনারা অলরেডি অফলাইনে এলিফ্যান্ট রাইড করেছেন। আর সারাদিনে আমাদের জিপ রাইড চারটে হয়। প্রত্যেকটা শিফটে 6টা করে গাড়ি ছাড়ে, 36 জন করে চাপতে পারবে। আর কেউ যদি ঘুরতে চায় বা জলদাপাড়া ন্যাশনাল পার্কে আসতে চায়, ঠিক আছে, এসে ঘোরার জন্য ওনাদের জন্য আমি বলছি যে কোনো আইডেন্টি কার্ড, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, অরিজিনাল লাগবে, তার সাথে জেরক্স কপি। এসে ওপেন কাউন্টার এই লাইন দিয়ে টিকিট কেটে নিতে পারে, এখানে নিশ্চিন্তে ঘুরতে পারে। ওকে, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। আমাদের টিকিট ছিল গাড়ি। সাফারি পুরোপুরি কমপ্লিট। জলদাপাড়ার বিগ 4, হরিণ, গন্ডার, বাইসন, হাতি সবই দেখে নিয়েছি আমরা। ঠিক আছে, আমরা ময়ূরও দেখে নিয়েছি, তারপর সব স্পটগুলো দেখে নিয়েছি। ক্রস করছি জলদাপাড়া নতুন বাজার, ক্রস করলাম। চলো, এসে গেছি আমরা। আমাদের সন্ধ্যের জলখাবারে পকোড়া, নেমে গেছে মুষলধারে বৃষ্টি। আমরা এখন এসেছি নিচে ডিনার করতে। মা, কেমন লাগছে এই বৃষ্টিতে? এটা একটা আলাদা অভিজ্ঞতা। আসলে আমরা রেস্টুরেন্ট, বাইরে বৃষ্টি পড়ছে আর ওদিকে আমরা খাবারও পাচ্ছি না, কারণ আমরা খাবার নিয়ে আসতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। এবার অপেক্ষা করতে হবে বৃষ্টিটা একটু কমলে তবে আমরা খেতে পারি। তো আসছি না, আসছে চারিদিক বৃষ্টি। হ্যাঁ, ঠান্ডা হলো যা গরম সেরকম গরম হবে না। তো এসে গেছে আমাদের ডিনার, রুটি, ডাল, পটলের তরকারি, আলু ভাজা, আর আছে চিকেন। মর্নিং। আজকে আমরা জলদাপাড়া থেকে চেক আউট করে চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এতদিন ঝলমলে দিন ছিল, আজকে সকালবেলা তেরে বৃষ্টি নেমেছে। জাস্ট পরিবেশটা একবার ইমাজিন করো, নদীর ফ্লো খুব বেড়ে গেছে জলের।
তুমি একটা হোটেলে আছো, হোটেলের সামনে এরকম খরস্রোতা সিসামারা নদী বয়ে যাচ্ছে, ওই পারে জলদাপাড়ার জঙ্গল, আর তুমুল বৃষ্টি নেমেছে। কি বিউটিফুল লাগছে যে সিনটা, একবার কল্পনা করে দেখো। তো জলদাপাড়ায় সিসামারা নদীর ধারে অর্কিড হোমস্টেতে থাকার অভিজ্ঞতার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বটনে দেওয়া রইল লিঙ্ক, ওখান থেকে আপনারা চেক করতে পারেন। সত্যি বলছি জলদাপাড়ার অভিজ্ঞতা ভোলার নয়। আমরা একটা সুন্দর হোটেলে ছিলাম যেখান থেকে সিসামারা নদী দেখা যাচ্ছিল। আমরা জঙ্গল সাফারিও করেছি এবং সেখানে ভালোভাবেই অ্যানিম্যাল স্পটিং করেছি এবং এখানকার Breakfast, আইকনিক লুচি, গন্ডারও দেখতে সোয়াবিনের পেয়েছি। তরকারি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। তো এর পরের পর্বে আমি নিয়ে আসবো জলদাপাড়া থেকে বাড়ি ফেরার অভিজ্ঞতা, মানে জলদাপাড়া টু কলকাতা লং ড্রাইভ। আমরা কখন বেরোলাম জলদাপাড়া থেকে, কখন কলকাতা পৌঁছালাম এবং মাঝখানে কোথায় স্টে করলাম, সব অভিজ্ঞতা রয়েছে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে।